আমি পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ক্যাডারের সপ্তম হয়েছিল আপনাদের দোয়া ভালোবাসায়। সেক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? আমার বিশ্ববিদ্যালয় ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। আপনার বিশ্ববিদ্যালয় থেকে কি আপনি একাই না আরো অনেক? আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি যতদূর জানতে পেরেছি মোট 6 জন বিভিন্ন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পুলিশ পুলিশ ক্যাডারে? ক্যাডারে মনে হয় আমি একাই সুপারিশপ্রাপ্ত হয়েছি। সেক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? আপনার ইম্পর্টেন্স আগে যা ছিল এখন কি তাই আছে নাকি না, আসলে এটা আমি সবসময় এখনো বলছি এবং কন্টিনিউয়াসলি বলছি যে মর্যাদা দেওয়ার মালিক হলো উপরওয়ালা, আমাদের মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। তো উনি এই যে পুলিশ ক্যাডার বা যে কোনো একটা ক্যাডার দিয়ে মানুষের যে একটা মর্যাদাবান করে তোলা, এটা আমরা এই ক্যাডার হয়ে এখন টের পাচ্ছি যে সমাজের যে কোনো জায়গায় আমরা যাচ্ছি সেখান থেকে ব্যাপক উৎসাহ, ব্যাপক আমরা উদ্দীপনা লক্ষ্য করছি এবং মানুষের যে ভালোবাসা, মানুষ যে আসলে মানুষের যে সেলিব্রেশনটা, সেটাকে আমরা এখন এনজয় করছি। তো এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে মূলত ক্যাডার হয় তিনি এই অনুভূতিটা শুধুমাত্র ফিল করতে পারেন। আপনার অনুভূতিটা ফিল করার জন্য একটা নতুন শিক্ষার্থীকে কেমন পড়াশোনা করা দরকার এবং তাকে কি ধরনের সাজেশন দিয়ে আসলে আপনার মতো ক্যাডার হইতে পারে? আসলে এই বিসিএস এটা একটা দীর্ঘ জার্নি। এই জার্নিটার ভিতরে আপনাকে আমি যেটা প্রথমেই বলবো, নবীন শিক্ষার্থীদের জন্য ধৈর্যটা সবসময় রাখতে হবে এবং আপনি কি জানেন সেটা আপনাকে নিজেকে বারবার কোশ্চেন করতে হবে, অর্থাৎ আত্মজিজ্ঞাসাবোধ, যেটা যে আমি এতটুকু জানি, আমি এতটুকু জানি না। আপনি যদি নিজে বলতে পারেন যে আমি এই জানি না, তার মানে আপনি অনেক কিছু জানেন। তো প্রথমত আপনার যেটা করতে হবে যে আমি কি কি জানি না সেটার একটা লিস্ট করা। মানে কোনো গার্বেজ ইনফরমেশন আপনার জানার দরকার নাই, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে জানতেই হবে। যদি নাও জানেন এটাও জানতে হবে যে আমি এই জিনিসটা জানি না। তার মানে বিষয়টা এভাবে যদি আপনি বা কোনো নবীন শিক্ষার্থী যদি এভাবে আপনার করতে পারে আর কি, ম্যানেজ করতে পারে এই বিষয়গুলো, তাহলে আমি আশা করি যে তারা পরবর্তী পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষার মতো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে খুব ভালো করতে পারবে। আপনার আপনি পড়াশোনা কত ঘন্টা করতেন? মূলত আমি একটা চাকরিতে ছিলাম আর আমার একটু অতিমাত্রা এক্সট্রোভার্ট লেভেলে ছিলাম, অর্থাৎ বাইরের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত থাকার কারণে আমার ওরকম গতানুগতিক পড়াশোনার স্কোপ খুবই কম ছিল। আপনি তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, আপনার কি সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলায়। এটা কি কোনোভাবে বিসিএস সহযোগিতা করেছে না এখন তো নতুন করে যে ছাত্রছাত্রী? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করছে আমি বলবো, কারণ যেহেতু যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ, আমাকে বিজ্ঞানে একদমই পড়তে হতো না। আমি একটা অক্ষর না পড়েও আমি 15-র ভিতরে আমি 12, 13, 14 এরকম পারফর্ম করতে পারতাম। দেখা যায় যে খুব একটা দুটো কোশ্চেন আমার জন্য মানে কঠিন থাকতো বা আমি পারতাম না, কিন্তু আমি একটা অক্ষরও কখনো বিজ্ঞান পড়তাম না, বিজ্ঞান আমার কোনো বইও ছিল না। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া ছিল যে তথ্য প্রযুক্তিতে পড়ার কারণে। আর মূলত যদিও আমি আইটি লাইনের লোক, কিন্তু আমার বিশেষ আগ্রহ ছিল জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি, এগুলোর উপরে। আপনি শুনে থাকবেন যে আমি বিভিন্ন জাতীয় এবং লোকাল পত্রিকাগুলো, বিশেষ করে ঢাকা থেকে প্রকাশিত প্রিন্টেড এবং অনলাইন পত্রিকাতে আমি নিয়মিত কলাম লিখতাম, উপসম্পাদকও লিখতাম সমসাময়িক ইস্যুর উপরে। তো সেগুলোকে আমাকে হেল্প করেছে মূলত। সেক্ষেত্রে এখন নতুন আপনার কি ক্যাডার হওয়াটা যেমন স্বপ্ন ছিল নাকি আমি একদম চেয়েছিলাম এবং খুব করে চেয়েছিলাম যে পুলিশ হতেই হবে। আমার পরিবারও চাইতেন এবং আমি সেই প্রিলি থেকেই, প্রিলির আপনাদের এখানের প্রথম সেমিনার রাজধানী উচ্চ বিদ্যালয়ে যখন হয়, তখন থেকে আমি সবাইকে বলতাম পুলিশ ক্যাডার হব। তো আমাকে দুই একজন আমার এই কোর্সমেট ছিল, তারা আমাকে টিচ করে বলুক আর ভালোবেসেই বলুক এসপি স্যার বলে সম্বোধন করতো। তারা এখনো আছেন, তারা খুবই খুশি হয়েছেন আমি এরকম পুলিশ ক্যাডারে আসার পর। তো এটা আমার আসলে একটা মানে লালিত স্বপ্ন ছিল যে না, পুলিশ হতে হবে যেভাবেই হোক। স্বপ্ন পূরণের পর আপনার আসলে এখন অনুভূতি করেন? এখন অনুভূতিটা আমি একটু প্রথমেই বলে রাখছিলাম যে আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশযোগ্য না। সমাজের সমস্ত স্টেক হোল্ডার থেকে এই পরিমাণ রেসপন্স এবং পজিটিভ রেসপন্স বলা চলে, যারা একটা সময় শত্রু ছিল তারাও এখন শুভেচ্ছা জানাতে আসতেছে। তো এটা আমি মনে করি একটা পজিটিভ দিক আমার জন্য, এবং সামনে আরো অনেক কঠিন পথ আছে। পুলিশ এটা একটা চ্যালেঞ্জিং এবং খুবই একটা কঠিন একটা জায়গা আর কি, এখানে টিকে থাকা বা ভালো পারফর্ম করা। কারণ এখানে আপনার কাজ করতে হবে সমাজের ওই শ্রেণীর মানুষজনের জন্য যারা সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো পুলিশ পেশাটা আমি বেছে নিয়েছি কারণ আমি সবসময় আমি আরেকটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি যে একটা বিখ্যাত কোট আছে, কোট উইক টাইম ক্রিয়েটস স্ট্রং ম্যান ক্রিয়েট ইজি টাইম ক্রিয়েট স্ট্রং ম্যান। তো সামথিং লাইক দিস, যে আমি ওই টাফ টাইম, উইক টাইম আর টাফ টাইম, আমি টাফ টাইমটাকে আমি সবচেয়ে ভালোবাসি। আমার লাইফে যত টাফ টাইম আসবে আমি খুব সাদরে মাথা পেতে নেব যে ওয়েলকাম।
এটা আপনার যে খারাপ সময় আসলে কারা সবসময় আপনার পাশে ছিল? খারাপ সময় বলতে না, আমার পাশে আমার কিছু এই বিসিএস এর সহযাত্রী ছিল আর কি। বিশেষ করে আমি দু একজনের নাম বলবো যারা আমরা একত্রে অনেক করেছি। যেমন নাজমুল আলম খান আমার সাথে আছেন পাশেই, তিনি আমাদের খুবই সহযোগিতামূলক আচরণ করেছেন। আমাদের সাথে আরেকজন আপু ছিলেন পূর্ণিতা রায়, তারপর আরো বেশ কয়েকজন আপু ছিল, সাদিয়া ইসলাম একজন ছিলেন আর কি। তারপর আমাদের সালমান আশিক নামে আরেকজন ছিলেন, সে হয়তোবা কোনো কারণে ভালো পারফর্ম করতে পারেনি, তার জন্য অনেক অফুরন্ত দোয়া থাকলো। তা আসলে মূলত যে সামষ্টিক যে একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যে কোনো কাজের ক্ষেত্রে, পড়াশোনা বলেন বা সমাজ পরিবর্তন, এটা ওটা সবকিছুর ক্ষেত্রে আপনি যদি মানে সামষ্টিক চিন্তা ভাবনা করেন, একত্রিত যদি কোনো একটা ইনিশিয়েটিভ নেন, সেটার ফলাফল অবশ্যম্ভাবীভাবেই আমি বলবো যে সেটা ইফেক্টিভ। শেষ আমাদের নতুন যারা প্রিপারেশন নিবে এদের বেলায় কোনো কোচিং কিংবা গাইডলাইনের ক্ষেত্রে? হ্যাঁ, আসলে কোচিংটা, জি আমি বলবো যে কোচিংটা গুরুত্বপূর্ণ। যে কোচিংটা গুরুত্বপূর্ণ হলো নিজেকে যাচাই করার জন্য, যে আপনি কতটুকু জানেন। এটাকে নো দাই সেলফ, সক্রেটিসের সেই বিখ্যাত কথাই বলতে হয়। নিজেকে যাচাই যদি আপনি না করতে পারেন যে আমি এতটুকু জানি বা অতটুকু জানি না, তাহলে আপনি দিন শেষে পরীক্ষার হলে গিয়ে কি করবেন? পরীক্ষার হলে তো আপনাকে দ্বিতীয়বার সময় দিবে না, কোনো সময় দিবে না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আর একটা বিখ্যাত উক্তি দিয়ে আমি শেষ করতে চাই। রাশিয়ান একজন জগৎ বিখ্যাত ধীমান চলচ্চিত্র নির্মাতা ছিলেন, ওনার নাম ছিল আন্দ্রেই তার্কোভস্কি। ওনার একটা বিখ্যাত কোটেশন রয়েছে, কোট, কখনো দুটো তীর সংগ্রহে রাখতে নাই। তোমার হাতে যদি দুটো তীর থাকে, সবসময় প্রথমটার ব্যাপারে মনোযোগ লক্ষ্যভ্রষ্ট হবে, মনোযোগ থাকবে না। মনে রাখবে তোমার হাতে মাত্র একটি তীর, এবং ওই একটি এবং একমাত্র তীর দিয়েই তোমাকে লক্ষ্যভেদ করতে হবে। তো যারাই এই বিসিএস এর মতো দীর্ঘ জার্নিতে আসতে চান, সবাইকে ওয়েলকাম। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এই জার্নিতে কিন্তু আপনি বেশি দূর টিকে থাকতে পারবেন না। এটা কিন্তু একটা রেস। আপনার শরীরে ঘাম ঝরবে, মানুষের কটু কথা শুনতে হবে, পরিবার থেকে বিভিন্ন ধরনের বঞ্চনামূলক কথাও আপনার আসতে পারে। তো আপনি যত দ্রুত পারেন নিজেকে গড়ে তোলেন, নিজেকে জানুন, নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলুন, এবং বিসিএস এ ভালো কিছু করুন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আবার দেখা হবে কোনো আরেকদিন। আসসালামু আলাইকুম।